করোনা সংকটের মধ্যেও বাজেটে প্রাধান্য পাচ্ছে মেগা প্রকল্প, বরাদ্দ বাড়বে কৃষি খাতে। দেশের ৩৭ লাখ মামলা চলমান, বিকল্প বিরোধ নিষ্পত্তিতে গুরুত্ব বিশেষজ্ঞদের। রংপুর মিঠাপুকুরে ইমাম মুয়াজ্জিনের বরাদ্দ আত্মসাৎ, গা ঢাকা দিয়েছে অভিযুক্তরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল ৯টার ২১শে সংবাদে। সাথে আছি আমি নার্গিস মজিদ লিমা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে ঐতিহাসিক ৬ দফা দিবস আজ। বঙ্গবন্ধু ঘোষিত মুক্তির সনদের সূচনা হয় তীব্র গণ আন্দোলনের। শুরুতে বাজেট নিয়ে আমাদের বিশেষ আয়োজন। করোনা সংকটের মধ্যেও পদ্মা সেতু সহ মেগা প্রকল্পগুলো বরাবরের মতোই গুরুত্ব পাচ্ছে ২০২০-২১ অর্থ বছরের বাজেটেও। ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে আবার শক্ত ভিতের উপর দাঁড় করানোর পরিকল্পনার অংশ হিসেবে এই কৌশল বলে জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। করোনার কালো ছায়া পড়েছে দেশের অর্থনীতির উপর। সবকিছুর সাথে ব্যবসা বাণিজ্য স্থবির, কমেছে আমদানি ও রফতানি। করোনাকালে অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন বাজেট দিতে হচ্ছে সরকারকে। এবারের বাজেটের আকার ৫.৫ লাখ কোটি টাকা। বেশ কয়েকটি মেগা প্রকল্পের কাজও প্রায় শেষ পর্যায়ে। খুব দ্রুতই কাজ শেষ করতে প্রকল্পগুলোর জন্য বাজেটে বরাদ্দ থাকছে। সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে পদ্মা সেতু এবং পদ্মা রেল লিংক প্রকল্প। নির্মাণ অগ্রগতিতে এগিয়ে থাকায় শুধু পদ্মা সেতুর জন্য প্রস্তাব করা হচ্ছে ৫,০০০ কোটি টাকা। এর পরপরই ৩,৬৮৫ কোটি টাকা রাখা হচ্ছে পদ্মা রেল লিংক প্রকল্পের জন্য। এখন পদ্মা সেতু গত বছর, এবার তারা চেয়েছে ৫,০০০ কোটি টাকা বা আলোচনা করে এইটা ধরে দিয়েছে। পদ্মা সেতু আরেকটা অংশ আছে রেল, সেখানে আরও ৩,৫০০ কোটি টাকা। তার মানে কত হলো? ৫ আর ৩.৫, ৮,৫০০ কোটি টাকা। ২০১৬ সালে প্রকল্প পাশ হলেও কাজ শুরু করা যায়নি যমুনা নদীর উপর বঙ্গবন্ধু রেল সেতু প্রকল্পে। এবারও নতুন করে বরাদ্দ চূড়ান্ত হয়েছে ২,৭৪৩ কোটি টাকা। এদিকে যানজট নিরসনে রাজধানীবাসীর আশা জাগানিয়া স্বপ্নের মেট্রো রেল এমআরটি লাইন ৬ নির্মাণ প্রকল্পের জন্য রাখা হচ্ছে ৪,৩৭০ কোটি টাকা। ১,৫০০ কোটি টাকা থাকছে ফাস্ট ট্র্যাক প্রকল্প, দোহাজারী রামু কক্সবাজার রেল লাইন প্রকল্পে। পায়রা গভীর সমুদ্র বন্দর প্রকল্পের বরাদ্দ প্রস্তাব আসবে ৩৫০ কোটি টাকা। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাচ্ছে ১৫,৬৯১ কোটি টাকা। একইভাবে মহেশখালীর মাতারবাড়ির কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩টি ইউনিটের নির্মাণ কাজ এগিয়ে নিতে ৩,৬৭০ কোটি টাকা রাখার প্রস্তাব চূড়ান্ত হয়েছে। পরিকল্পনা মন্ত্রী জানাচ্ছেন, সবকিছুতেই করোনার প্রভাব মোকাবেলার কথা বিবেচনায় রাখা হয়েছে। তারা তাদের রিকোয়ারমেন্ট প্লেস করেছে অর্থ মন্ত্রণালয়ের কাছে, আমার মন্ত্রণালয়ের কাছে, তারপরে ২-৩টা মিটিং করে এটা ধরা হয়। শুধু বাস্তবায়ন দ্রুত শেষ করতেই চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন সংস্থাগুলোর চাহিদা মাফিক অর্থায়নের প্রস্তাব করার চেষ্টা ছিল বাজেট প্রণয়ন সংশ্লিষ্টদের। মোহাম্মদ নুরুন নবী, ২১শে টেলিভিশন, ঢাকা। করোনাকালের বাজেটে বরাদ্দ বাড়বে কৃষিতে। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক জানিয়েছেন, বিগত বছরের তুলনায় এবার ৪% বেশি বরাদ্দ চাওয়া হয়েছে। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, গুরুত্ব পাবে কৃষি বহুমুখীকরণ ও যান্ত্রিকীকরণ, তাই বাড়বে ভর্তুকিও। শুধু বরাদ্দ বাড়ালেই হবে না, কৃষকের স্বার্থ বিবেচনায় প্রণোদনার তাগিদ কৃষি অর্থনীতিবিদদের। মফিউর রহমানের রিপোর্ট। করোনার দুঃসময় শ্রমিক সংকট থাকলেও শেষ পর্যন্ত বোরো ধান কেটে ঘরে তুলতে পেরেছে কৃষক। মহামারীর বছরে বাজেটে গুরুত্ব পাচ্ছে কৃষি, তাই বরাদ্দ বাড়ছে। কৃষিমন্ত্রী বলেন, ২০২০-২১ অর্থবছরের জন্য আগের চেয়ে বেশি বরাদ্দ চাওয়া হয়েছে।
এছাড়া প্রান্তিক কৃষকের সুবিধার কথা বিবেচনা করে কমানো হয়েছে কৃষি ঋণের সুদের হার। গত বছরের চেয়ে 4% বেশি হবে। ঋণ প্রণোদনাও প্রায় 19,500 কোটি টাকা হচ্ছে। ইন্টারেস্ট রেট ছিল 8 থেকে 9%, সেটা কমিয়ে 4% করা হয়েছে। আধুনিক কৃষির যেমন প্রয়োজন তেমনই প্রয়োজন কৃষির বহুমুখীকরণ। পরিকল্পনামন্ত্রী জানান, করোনার কারণে বিভিন্ন ফসলের বীজ ও সার সংরক্ষণ এবারের বাজেটে বিশেষ গুরুত্ব পাচ্ছে। মেকানাইজেশনের দিকে থ্রাস্ট যাচ্ছে, আর যাচ্ছে থ্রাস্ট কমার্শিয়ালাইজেশন, বাজারজাত করার সুবিধা, তাদেরকে কোঅপারেটিভ করার জন্য তাদেরকে উৎসাহ দেওয়া হবে। বাজেটে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতেও কৃষিকে গুরুত্ব দেওয়া হয়েছে। 8,382 কোটি, 2,000 থেকে 8,000-এ 4 গুণ। সুতরাং বুঝতে পারছেন আমরা কত এখানে এমফেসিস যাচ্ছে। এমফেসিস নয়, শুধু বলা হয়েছে যে আপনাদেরকে আরও আমরা টাকা বা সহায়তা দিব যদি আপনারা প্রকল্প নিয়ে আসুন। প্রান্তিক চাষিদের বীমার আওতায় আনার পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের কৃষিমুখী করতে প্রণোদনা রাখার পরামর্শ কৃষি অর্থনীতিবিদদের। বাজেটের কমপক্ষে 15% বৃহত্তর কৃষিক্ষেত্রে নিয়োজিত করা উচিত। কৃষির উপর গুরুত্ব সবসময় বাড়িয়ে যেতে হবে। আমদানি বিকল্প নীতি গ্রহণ করতে পারি। শুধু ধান চাষে স্বনির্ভর হলেই হবে না, বিভিন্ন প্রকার ফসল, বিশেষ করে মশলা জাতীয় ফসল আবাদে উৎসাহ দেওয়ার পরামর্শ দেন এই কৃষি অর্থনীতিবিদ। গম, ভুট্টা এসব ক্ষেত্রে কিন্তু আমরা এখনো পরনির্ভর। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। প্রায় 60 থেকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 6 দফা মুক্তির পথ দেখিয়েছিল বাঙালিকে। মূলত 6 দফা ছিল পাকিস্তানের শৃঙ্খল ভেঙে স্বাধীনতার বীজ। 1966 সালের 5 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু লাহোরে 6 দফা উত্থাপন করেন। বাংলার স্বায়ত্ত শাসনের দাবিতে 6 দফার পক্ষে শুরু হয় আন্দোলন। 66 7 জুন আওয়ামী লীগের ডাকা হরতালে ঢাকা সহ বিভিন্ন জায়গায় মনু মিয়া সহ নিহত হন বেশ কয়েকজন। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। পাকিস্তানি শোষণ বঞ্চনা নির্যাতিত বাঙালির মুক্তির মহানায়ক বঙ্গবন্ধুর প্রতিবাদী কণ্ঠ। সম্পদ পূর্ব বাংলার, ভোগ করে পশ্চিম পাকিস্তান। স্বায়ত্তশাসন ছাড়া উপায় নেই। 1966 সালের 5 ফেব্রুয়ারি লাহোরে 6 দফা দিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাকিস্তানি পত্রিকাগুলো বিচ্ছিন্নতাবাদী আখ্যা দিল। লাহোরে 6 দফা উত্থাপন করে মানিক মিয়াকে নিয়ে ফিরে আসেন বঙ্গবন্ধু। 6 দফার মূল বক্তব্য, পাকিস্তান হবে একটি ফেডারেল রাষ্ট্র। প্রতিটি অঙ্গরাজ্যকে দিতে হবে পূর্ণ স্বায়ত্তশাসন। দেশ রক্ষা ও বৈদেশিক নীতি ছাড়া সকল ক্ষমতা অঙ্গরাজ্যগুলির। বৈদেশিক মুদ্রা অঙ্গরাজ্যগুলির এখতিয়ারে থাকবে। আধাসামরিক ও আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা দিতে হবে। জাতির পিতার 6 দফার মধ্যেই মুক্তির পথ দেখতে পেল বাঙালি। শুরু হয় 6 দফার পক্ষে আন্দোলন। 7 জুন আওয়ামী লীগের ডাকা হরতালে ঢাকা, নারায়ণগঞ্জ এবং টঙ্গীতে পুলিশ ও ইপিআরের গুলিতে নিহত হন মনু মিয়া, শফিক, শামসুল হক সহ 11 জন। পাকিস্তানের রাজনৈতিক বিবর্তনের মধ্যে একটি ক্রান্তিকালীন পর্যায়ের সূচক ছিল 6 দফা। 6 দফার পথ বেয়েই 69-এর গণ অভ্যুত্থান। বাঙালির মনে স্বপ্নবীজ বুনে দিলেন বঙ্গবন্ধু। শেখ মুজিবুর রহমান অত্যন্ত আশাহত হয়েছিলেন পাকিস্তানে, এবং এই আশাহত হবার পটভূমি থেকেই বাংলাদেশের পটভূমি 6 দফার পটভূমি তৈরি হয়েছিল। জাতির পিতার 6 দফায় বিশ্ব মানচিত্রে লাল সবুজের বাংলাদেশ। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। দেশে চলমান মামলার সংখ্যা 37 লাখ, আর এসব মামলা নিষ্পত্তি করতে হবে 1633 জন বিচারককে। জনসংখ্যার হিসাবে প্রতি 1 লাখ মানুষের জন্য একজন বিচারক। এই মামলা জট কমাতে দ্রুত বিচারক নিয়োগ এবং তাদের কর্মঘণ্টা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। সেই সাথে বিকল্প বিরোধ নিষ্পত্তিতে গুরুত্ব দিতে বলছেন তারা। শাকের আরজুর 2 পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব। বিচার বিভাগ পৃথক হয় 1999 সালে। সে সময় উচ্চ আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ছিল 3,13,000, আর 2 বিভাগেই বিচারপতির সংখ্যা ছিল 81 জন। 20 বছর পর বিচারপতির সংখ্যা দাঁড়ালো 104 জনে। মামলার সংখ্যা 5.5 লাখ।
আপিল বিভাগের বিচারপতি 7 জন, মামলার সংখ্যা 22,596টি। হাইকোর্ট বিভাগে 97 জন বিচারপতির বিপরীতে মামলা আছে 4,90,800টি। অধস্তন আদালতে 1,000-এর উপরে বিচারকের বিপরীতে 31 লাখেরও বেশি মামলা রয়েছে। ভারতে 77,000 জনে একজন, যুক্তরাজ্যে 15,000 জনে একজন, আমেরিকা, ফ্রান্স ও ইতালিতে 10,000 জনের বিপরীতে একজন বিচারক রয়েছেন। বাংলাদেশে 1 লাখের জন্য রয়েছেন একজন বিচারপতি। প্রতি 10 লক্ষ নাগরিকের জন্য যদি আপনার 10 জন মাত্র বিচারক থাকে, তাহলে বুঝতেই পারছেন যে বিচারকের স্বল্পতা মামলার নিষ্পত্তির ক্ষেত্রে কত ভয়াবহ একটি আকার ধারণ করতে পারে। এই অবস্থায় আদালতে আরও বিচারক বাড়ানোর তাগিদ দিয়েছেন আইন বিশেষজ্ঞরা। যদিও আইনমন্ত্রী বলছেন বিচারক নিয়োগ নিয়ে এখনো কোনো চিন্তা নেই। পরিস্থিতি যখন আমার মনে হয় উন্নতির দিকে যাবে, তখনই আরো বিচারক বা বিচারপতি নিয়োগ দেওয়া যেতে পারে। বিচারকের সংখ্যা বাড়ানো খুবই জরুরি, সেটি নিম্ন আদালতে যেমন তেমনি উচ্চ আদালতে, দুটো বিভাগই। বিচারপতি তো যথেষ্ট আছে, যা আগে নিয়োগ করা হয়েছে যারা, তারা তো যথেষ্ট কাজ করছে না। এর মধ্যে তো আমার কোনো এখনো চিন্তা ভাবনা নাই। মামলা জট থেকে বেরোতে বিকল্প বিরোধ নিষ্পত্তির উপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। আদালতের বাইরে নিষ্পত্তি করা সম্ভব, সে সমস্ত বিষয়গুলোকে আদালতে টেনে না আনার চেষ্টা করাটা উচিত। করোনা পরিস্থিতিতে ক্ষতির মুখে পড়েছেন বিচার প্রার্থীরাও। পরিস্থিতি স্বাভাবিক হলেও মামলা নিষ্পত্তি করাই বিরাট চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন তারা। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। রংপুর মিঠাপুকুরে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের নামে বরাদ্দকৃত প্রধানমন্ত্রীর দেয়া টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তালিকায় অস্তিত্বহীন মসজিদ, ভুয়া মোবাইল নাম্বার এবং নাম যুক্ত করে অর্থ হাতে নেওয়া হয়েছে। ঘটনা জানাজানির পর উপজেলা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে তালা ঝুলিয়ে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত কর্মকর্তারা। আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট, জানাচ্ছেন আফসানা নীলা। করোনাকালীন সরকারি ভাতায় অন্তর্ভুক্ত হয়েছে রংপুরের মিঠাপুকুরের পূর্ব খিয়ারপাড়া নামাজঘর মসজিদ। যদিও বাস্তবে এর কোনো হদিস নেই। মসজিদের নামে ভাতা নিচ্ছে অন্য কেউ। তালিকায় থাকা বালুয়া মাসুমপুর ফকিরপাড়া জামে মসজিদের অস্তিত্ব আছে, কিন্তু নাম থাকলেও এখানকার ইমাম, মুয়াজ্জিন ও সভাপতি কেউই পাননি সরকারি সহায়তা। একই অভিযোগ শতাধিক মসজিদের ইমাম আর মুয়াজ্জিনদের। শুধু তাই নয়, তালিকায় থাকা বেশ কয়েকটি মসজিদের ঠিকানা অনুযায়ী গিয়ে খোঁজ মেলে গোডাউন, মুরগির খামার আর পুকুরের। এছাড়া ভুয়া নাম ও মোবাইল নাম্বার বসিয়ে টাকা আত্মসাতের অভিযোগের সত্যতা মিলেছে। মোবাইল নম্বর ভুল করে দিয়ে আমাদেরকে বিড়ম্বনায় ফেলে এই টাকা উত্তোলন করতে দেয়নি। সহায়তার অর্থ বিতরণের দায়িত্বে ছিলেন কোরবান আলী। ইমামের নাম ঠিক রেখেছেন এবং মোবাইল নম্বর অন্যজনের ব্যবহার করছেন। এতে করে আমরা সরকারি বরাদ্দের টাকা উঠাতে গিয়ে হয়রানির শিকার হই। আমাদের মোবাইল নম্বর ভুল করে দিয়ে তারা তুলে নিয়েছেন। বিষয়গুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আনলে তিনি জানান তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনা হবে। অনেক মসজিদ নাই, তালিকায় নাম আছে, এরকম কিছু অভিযোগ আমার কাছে আসছে। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেবকে এই বিষয়ে বলেছি। অভিযোগের বিষয়ে ইতিমধ্যে আমরা একটা তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটি কালকে বা পরশু নাগাদ আমাদেরকে রিপোর্টটা দেবে, অর্থ ফেরত দেওয়া সহ। সেই সাথে যদি আমাদের মনে হয় যে আসলে কোনো মামলা দায়ের করা দরকার, সে ব্যাপারে আমরা ইনশাআল্লাহ মামলা দায়ের করব। রংপুরের মিঠাপুকুর উপজেলায় 1126টি মসজিদ আছে। প্রতিটি মসজিদের ইমাম, মুয়াজ্জিনদের জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে বরাদ্দ থাকলেও বেশিরভাগ মসজিদ কর্তৃপক্ষ সেই বরাদ্দ পায়নি। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। করোনা পরিস্থিতিতে গ্রামীণ জনগোষ্ঠীর ভরসাস্থল কমিউনিটি ক্লিনিক, মিলছে 30 ধরনের স্বাস্থ্যসেবা। আবারও আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। সারা দেশে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা উপসর্গ নিয়ে ময়মনসিংহে মারা গেছেন এক শিক্ষক। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে নগরীর এসকে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ত্রিশালের একটি কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক কামরুল হুদা শাকের। চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা যান তিনি। 24 ঘন্টায় সিলেটের সর্বোচ্চ 66 জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা 849 জন। রংপুরে পুলিশের এসআই সহ 4 জন নতুন করে করোনা পজিটিভ। জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 468 জনে। কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন করোনা আক্রান্ত হয়েছেন। জেলায় নতুন আরও 7 জন সহ আক্রান্তের সংখ্যা এখন
111। এছাড়া দিনাজপুরে নতুন 24 জন সহ 305, ঠাকুরগাঁওয়ে নতুন 5 জন সহ 135, নওগাঁয় নতুন 13 জন সহ 159 এবং গাইবান্ধায় নতুন 6 জন সহ 77 জন করোনা আক্রান্ত হয়েছেন। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভেঙে গেছে হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানের কাছে ত্রিপুরা পল্লীর রাস্তা ও বাড়িঘর। কয়েকদিন ধরে জেলার বিভিন্ন স্থানে মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতের ঘটনাও ঘটেছে। অতিমাত্রায় বৃষ্টি হচ্ছে পাহাড় টিলা ঘেরা চুরুনাঘাটে। প্রবল বর্ষণের কারণে পাহাড়ি ঢল নামে উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের ছড়াগুলোতে। এতে ত্রিপুরা পল্লীর 24টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তাটিও পানির তোড়ে ভেসে গেছে। টিলা ধসে ভেঙে পড়েছে বেশ কয়েকটি বাড়ি। এই অবস্থায় আতঙ্কে রয়েছেন পল্লীর বাসিন্দারা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলাম ব্যাংক লিমিটেডের সৌজন্যে স্বাস্থ্যসেবা। করোনা পরিস্থিতিতে গ্রামীণ জনগোষ্ঠীকে অব্যাহত চিকিৎসা সেবা দিচ্ছে কমিউনিটি ক্লিনিকগুলো। এসব ক্লিনিক থেকে 30 ধরনের স্বাস্থ্যসেবা পাওয়া যাচ্ছে। অনেক স্থানে চিকিৎসার জন্য কমিউনিটি ক্লিনিকই মানুষের ভরসাস্থল। হাসান আলী মুবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। করোনা সংক্রমণ শুরুর পর সীমিত পরিসরে চলছে বেসরকারি পর্যায়ের স্বাস্থ্য কার্যক্রম। লকডাউনের কারণে নগরের সাথে বন্ধ যোগাযোগ, তাই কমিউনিটি ক্লিনিকেই চিকিৎসা নিচ্ছে মানুষ। রাজশাহীর প্রায় 250 কমিউনিটি ক্লিনিক সেবা দিচ্ছে গ্রামের মানুষকে। আমরা সর্দি জ্বর কাশি সব জিনিসের সেবা পাচ্ছি। বাইরে কোথাও যেতে পারছি না, কোনো চিকিৎসা করতে পারছি না। এখানে এই ক্লিনিকটা থাকাতে অনেক রকমের চিকিৎসা আমাদের হচ্ছে। নিজেদের সুরক্ষা নিয়ে উদ্বেগ থাকলেও সংকটকালে সেবা দিতে পেরে খুশি স্বাস্থ্যকর্মীরা। করোনা ভাইরাস নিয়ে দেশের যে অবস্থা, এই অবস্থায় আমরা এটাকে টার্গেট করে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির চেষ্টা চালিয়ে যাচ্ছি। দূরত্ব বজায় রেখে আমরা সেবা দিচ্ছি। আর যে লক্ষণগুলো নিয়ে আসে আমরা একটু সেভাবেই সেবা দিই। জরুরি হলে আমরা রেফার করে দিই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। প্রাথমিক চিকিৎসার পাশাপাশি করোনা সচেতনতায় বিশেষ ভূমিকা রাখছে কমিউনিটি ক্লিনিক, বললেন সিভিল সার্জন। ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে যারা আসছে ওখানে প্রাদুর্ভাব অনেক বেশি, সেই জন্য ওই এলাকা থেকে যারা আমাদের এই এলাকাতে আসছে তাদেরকে শনাক্ত করে আমাদের হেলথ কমপ্লেক্সে অথবা আমাদের স্থানীয় সরকারের মাধ্যমে অথবা পুলিশ প্রশাসনের মাধ্যমে প্রত্যেকের আইডেন্টিফাই করে 9,500 রোগী প্রাথমিক চিকিৎসা নিচ্ছে কমিউনিটি ক্লিনিকগুলোতে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এবার খেলার খবর। বুন্দেসলিগায় বায়ার্ন লেভারকুসেনকে 4-2 গোলে হারিয়ে শিরোপার আরও কাছাকাছি বায়ার্ন মিউনিখ। নিজেদের মাঠে আলারিওর গোলে ম্যাচের 9 মিনিটেই এগিয়ে যায় লেভারকুসেন। 27 মিনিটে কিংসলে অতিথিদের সমতায় ফেরান। 42 মিনিটে লিওন গোটার্স্কা এবং প্রথমার্ধের শেষ দিকে সের্গেই জিনারির গোলে জয় অনেকটাই নিশ্চিত হয়ে ওঠে বায়ার্ন মিউনিখের। আর 65 মিনিটে লেভারডোভস্কির গোল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জয়ের ব্যবধান আরও বাড়ায়। শেষ দিকে লেভারকুসেনের হয়ে স্পেনার আরেকটি গোল করেন ফ্লোরেন লিডস। এ জয়ে 30 ম্যাচে 70 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল বুন্দেসলিগার শিরোপাধারীরা। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। করোনা সংকটের মধ্যেও বাজেটে প্রাধান্য পাচ্ছে মেগা প্রকল্প, বরাদ্দ বাড়বে কৃষি খাতে। দেশের 37 লাখ মামলা চলমান, বিকল্প বিরোধ নিষ্পত্তিতে গুরুত্ব বিশেষজ্ঞদের। রংপুর মিঠাপুকুরে ইমাম মুয়াজ্জিনের বরাদ্দ আত্মসাৎ, গা ঢাকা দিয়েছে অভিযুক্তরা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথে থাকুন।